আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর আমার বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সনের বাচ্চারা, আজকে আমরা আমার বাংলা বই থেকে পাঠ 18 ইচ্ছামতি নদী নিয়ে পড়ব। তো কবিতার নাম শুনে কি মনে হচ্ছে? ইচ্ছামতি মানে যা ইচ্ছে হয় তাই বুঝি, তাই না? তাহলে এই কবিতাটা কে লিখেছেন? এই কবিতাটা লিখেছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। খুব সুন্দর একটা গ্রাম বাংলার ছবি দেওয়া আছে। যখন আমাদেরকে কোনো দৃশ্য আঁকতে বলে, দেখবা যে আমাদের চোখে কিন্তু এরকমই একটা গ্রাম বাংলা ভাসে, যে দূরে গাছ দেখা যাচ্ছে, একটা তোমার নদী বা পুকুরের ছবি, সেখানে তোমার গরুকে গোসল করানো হচ্ছে, মানুষ কলসিতে করে পানি নিয়ে যাচ্ছে, তাই না? খুব সুন্দর একটা ছবি। এবং মাথার পেছনে এই যে যে বাচ্চাটা, এই বাচ্চাটার মাথার পেছনে কি মনে হচ্ছে? যে আম ঝুলে আছে, তাই না? দেখলেই কিন্তু খেতে মন চায়, একদম পাকা পাকা আম। আচ্ছা, গল্প হলো, এখন আমরা পড়ায় ফিরে যাব। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। মানে যখন যা মন চায় তাই যদি হওয়া যেত, তাহলে আমি এখন ইচ্ছামতি নদী হতাম। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে। তার মানে আমি যদি ইচ্ছামতি নদী হতে পারি, আমার ডান পাশে যে পাড় আছে এবং বাম পাশে যে পাড় আছে, দুই পাড়ের সাথে আমি মনে কথা বলবো। এবং আধেক মানে হলো অর্ধেক, দিনের বেলায় অর্ধেক কথা বলবো, রাতের বেলায় বাকি অর্ধেক কথা বলবো। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গাঁয়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে। গাঁয়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুনতর বেশি, নাম জানিনে গ্রাম জানিনে অদ্ভুতের এক শেষ। জলের ওপর ঝলমল টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন, হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। এই লাইনটা কি বুঝেছো? নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, তার মানে হলো ঘাটে দেখবা সিঁড়ি করা থাকে, তো এই সিঁড়িটা পানির মানে পুকুরের নিচেও কিন্তু অনেক দূর চলে যায়। এটা আসলে তোমার যখন বর্ষাকালে পানি ভরে যায় তখন পানিতে অনেকগুলো সিঁড়ি বা ধাপ ঢেকে যায়। আবার গ্রীষ্মকালে যখন পুকুরের পানি শুকিয়ে যায় তখন কিন্তু তোমার এই ঘাটের যে তোমার সিঁড়ি অথবা ধাপগুলো কিন্তু দেখা যায়, ওটার কথাই বলেছে। কোণে কোণে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গায়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আর এক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম, ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা ছমছম। হ্যাঁ, রাতের বেলা দেখবা পুকুর পাড়ে গেলে একটু কিন্তু ভয় লাগে। ভয় লাগলে আমরা এটাকে এভাবে করে আমাদের অনুভূতিটা বর্ণনা করি যে গা ছমছম করছে। দেখবা যে গা শিউরে ওঠে, ওরে বাবা এরকম ভয় লাগে, তাই না? আর দিনের বেলা তো কোনো ব্যাপারই না। আচ্ছা, এখন আমরা কি পড়বো? প্রথমে আমরা শব্দার্থ পড়বো। আধেক মানে অর্ধেক, ঘাটের ধাপ ঘাটের সিঁড়ি, ডাঙ্গা তীর অথবা শুকনো জায়গা, দক্ষিণ ধারে ডান দিকে, নতুনতর অন্যরকম, নাইতে গোসল করতে, বরণ বর্ণ অথবা রং, রাত্রির রাতের বেলা। আচ্ছা, আমাদের শব্দার্থ হয়ে গেল। এরপরে আমাদেরকে জোড়া শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে, প্রশ্ন উত্তর পড়তে হবে, আরো কিছু কাজ আছে, এগুলো আমরা ধাপে ধাপে করব। আচ্ছা,
আমি এখানে বাক্য রচনা সহ লিখেছিলাম, জাস্ট আসলে বোঝার জন্য, বোঝার সুবিধার্থেই লিখি। তারপরে যদি কারো লাগে তাহলে এখন একটা স্ক্রিনশট রেখে দাও। আচ্ছা, সরি। এরপরে আমি কবিতার মূল ভাব লিখেছি। সাধারণত আমাদেরকে প্রতিটা কবিতার মূল ভাব পড়তে হয়, কারণ কবির ভাষায় অনেক কিছুই লেখেন যেটা আমাদেরকে সাধারণভাবে চলিত ভাষায় সুন্দর করে বুঝিয়ে নিতে হয়। তাহলে আমরা কবিতার মূল ভাবে কি লিখতে পারি? প্রথমেই লিখতে পারি ইচ্ছামতি কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনন্য সৃষ্টি। কবি কল্পনা করেন যে তিনি ইচ্ছা করলে ইচ্ছামতি নদী হয়ে যেতে পারেন। কবিতায় কবি ইচ্ছামতি নদী হতে চান, কারণ নদী হলে তিনি স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবেন। নদীর দুই ধারের মানুষের সঙ্গে নিজের মনের কথা বলতে পারবেন। দূরের মাঠে মাঠে গান গেয়ে বেড়াতে পারবেন। নদী হিসেবে তিনি প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারবেন, যেমন জলের উপর ঝলমলে আলো দেখতে পারা, ঢেউয়ের পরিনাচ ও হাসি উপভোগ করা। নদীর দক্ষিণ ধারে সকালে সূর্য ওঠা এবং অপর ধারে সন্ধ্যায় অন্ধকার নেমে আসার দৃশ্য কবিকে মুগ্ধ করে। দিনের বেলায় নদীর তীর চঞ্চল থাকলেও রাত হলে চারপাশ থমথমে হয়ে গেলে নদীর মনে ভয় আর রোমাঞ্চ একসঙ্গে জাগে। কবিতাটি মূলত নদীর স্বাধীনতা, প্রকৃতির রূপ, রহস্য এবং কবির কল্পনার সৌন্দর্য তুলে ধরে। আচ্ছা, এরপরে আমরা যাব অনুশীলনীতে জোড়া শব্দ দিয়ে বাক্য বানাই। চুপচাপ। রাত হলে ঘাটের চারপাশ চুপচাপ হয়ে যায়। মাঠে ঘাটে। আমি ছুটির দিনে মাঠে ঘাটে ঘুরতে যাই। ধু ধু। নদীর ওপারে ধু ধু বালুচর। চেয়ে চেয়ে। শিশুটি পাখির ওড়াওড়ি চেয়ে চেয়ে দেখছে। থমথম। আকাশ থমথম করছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। ছমছম। দূরের ডাঙার দিকে তাকালে গা ছমছম করে। ঝলমল। নদীর জলে রোদ পড়লে জল ঝলমল করে ওঠে। আচ্ছা, এরপর বলেছে কবিতাটি আবৃত্তি করি। এটা তোমরা অবশ্যই আবৃত্তি করবে। এখন প্রশ্ন উত্তরে যাব। কবি কি হতে চান, কেন হতে চান? তোমরা যে মূল ভাবটা একটু আগে দেখলে, আমি চেষ্টা করেছি এই প্রশ্ন উত্তরের সাথে মূল ভাবের একটা মিল রাখতে, যেন তোমরা অল্প সময়ে মেমোরাইজ করতে পারো। কবি ইচ্ছামতি নদী হতে চান, কারণ নদী হলে তিনি স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবেন। নদীর দুই ধারের মানুষের সঙ্গে নিজের মনের কথা বলতে পারবেন। দূরের মাঠে মাঠে গান গেয়ে বেড়াতে পারবেন। নদী হিসেবে তিনি প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারবেন, যেমন জলের উপর ঝলমলে আলো দেখতে পারা, ঢেউয়ের পরিনাচ ও হাসি উপভোগ করা। কবি নদী হতে চাইছেন যাতে তার জীবন হয় মুক্ত, আনন্দময় এবং স্বপ্নময়। ইচ্ছামতি নদীর কোন দিকে সূর্য ওঠে? ইচ্ছামতি নদীর দক্ষিণ ধারে বা ডান দিকে সূর্য ওঠে। কবি উল্লেখ করেছেন যে নদীর ডান দিকে সকালবেলা সূর্য উঠলে নদীকে আলোকিত করে। নদীর বাঁয়ে বা অপর ধার দিয়ে সন্ধ্যায় অন্ধকার নামে, যা নদীর দুই ধারের পার্থক্য ও দিন রাতের পরিবর্তনকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। ইচ্ছামতি নদী কোন পাড়ের মানুষের সাথে কথা বলবে? ইচ্ছামতি নদী দিনের বেলায় এক পাড়ের মানুষের সাথে এবং রাতের বেলায় অন্য পাড়ের মানুষের সাথে মনের কথা বলবে। অর্থাৎ নদী দুই ধারের মানুষের সঙ্গে আলাদা সময়ে আলাদাভাবে যোগাযোগ রাখবে। নদী নিজের ভাবনা, আনন্দ ও কল্পনা উভয় মানুষের সঙ্গে ভাগ করে নেবে। নদী সকল মানুষের বন্ধু হতে চায় এবং সুখ দুঃখের সাথী হতে চায়। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। ইচ্ছামতি নদীর দুই ধারের পার্থক্য কি? নদীর দুই ধারের পার্থক্য প্রকৃতির রূপ ও পরিবেশের মধ্যে বোঝা যায়। নদীর এক ধারে সবুজ রঙের মাঠ, ঘাট এবং প্রাণবন্ত জীবন দেখা যায়। সেখানে মানুষ দিনের বেলা কাজ করে,
গোসল করে এবং প্রাণের আনন্দ উপভোগ করে। অন্য ধারে বালুর চরে রোদ ধু ধু করে ঝলমল করে, যা শুষ্ক এবং নির্জন পরিবেশ তৈরি করে। নদীর দুই ধারের এই পার্থক্য নদীর সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। ইচ্ছামতি নদী তীরের দিন ও রাতের বর্ণনা দাও। ইচ্ছামতি নদী তীরের দিন হলো চঞ্চল ও প্রাণবন্ত। দিনের বেলায় নদীর ধারে মানুষ যাওয়া আসা করে, গরু মহিষ নিয়ে সাঁতরে যায়, কেউ গোসল করে, কেউ কেউ মাঠে কাজ করে। এখানে না কেউ হয়ে গেছে, এটা কেউ দিবে ও, হ্যাঁ, কেউ মাঠে কাজ করে। নদী তীরের রাত শান্ত ও রহস্যময়। রাতে চারপাশ থমথমে হয়ে যায়। ঘাটের নিচে কেউ চুপচাপ থাকে মনে হয়। ডাঙার দিকে তাকালে গা ছমছম করে। বইতের পরে কি আছে? বইতের পরে আছে হলো পাঠ থেকে নাম শব্দগুলো খুঁজে লিখি। নাম শব্দ বলতে কি বোঝায়? নাউন, যেটা দ্বারা আমরা কোনো কিছুর নাম বুঝতে পারি। তো এখানে কি হতে পারে? ইচ্ছামতি, রবীন্দ্রনাথ ঠাকুর, নদী, সূর্য, অন্ধকার, ঘাট, ঘাটের ধাপ, ডাঙা, মানুষ, গরু, মহিষ, জল, ঢেউ, পরী, মাঠ, বালু, গান। আচ্ছা, আমি যা হতে চাই সে সম্পর্কে লিখি। আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই, কারণ আমি শিশুদের পড়াশোনা ও জীবনের সঠিক পথ দেখাতে চাই। আমি চাই সবাই আমার শিক্ষা থেকে উপকৃত হোক। একজন শিক্ষক হয়ে আমি নিজের দেশ ও সমাজকে এগিয়ে নিতে চাই। আমি মানুষের সম্মান পেতে চাই। আমি চেষ্টা করব ছাত্রদের প্রতি সদয়, ধৈর্যশীল ও সহানুভূতিশীল হতে। আমি পড়াশোনার পাশাপাশি তাদের চরিত্র গঠনে সাহায্য করব। আমি চাই আমার ছাত্ররা ভবিষ্যতে সৎ, দায়িত্বশীল ও সফল মানুষ হোক। এই জন্য আমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। শিক্ষক হয়ে আমি আনন্দিত জীবন কাটাতে চাই এবং সমাজের কল্যাণে কাজ করতে চাই। এরপরে একটা ছড়ার মতো দিয়েছে, এটা তোমাদেরকে শেষ করতে বলেছে। তো কি লেখা যায়? প্রথম দুটো তারাই লিখে দিয়েছে বইতেই। দাদুর প্রিয় লাঠি, মিনির প্রিয় বাটি। মানে তোমাদেরকে আসলে কবিতা কিভাবে তৈরি করা যায় সেটা একটা অনুশীলন করাচ্ছে। বাবার প্রিয় ঘড়ি, মায়ের প্রিয় শাড়ি, বোনের প্রিয় খাতা, ভাইয়ের প্রিয় আতা, মামার প্রিয় গাড়ি, খালার প্রিয় শাড়ি। আচ্ছা, এটা অবশ্য একটু রচনা লিখেছিলাম, এগুলো আমি পরে তোমাদেরকে দিয়ে দিব। তো ছোট্ট বন্ধুরা, আমাদের এই অধ্যায় হয়ে গেছে। আশা করি যারা পুরো ভিডিও মন দিয়ে দেখেছো তাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তোমরা চেষ্টা করবে সবসময় কবিতা বুঝে বুঝে পড়তে, তাহলে একদমই কঠিন লাগবে না কবিতার প্রশ্ন উত্তর বা কোনো কিছু। আর সবসময় শুদ্ধ করে উচ্চারণ করার চেষ্টা করবে। তো আজকের মতো এখানে শেষ করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।